হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো সুর হারালে অশ্রুধারে হায় গো ব্যথায় কথা যায় ডুবে যায় যায় গো। সত্যি গল্পটা বড়ই ব্যথার দিকে এগোচ্ছে। দইতার মনে বড়ই ব্যথা, রাখির মনে খুবই ব্যথা। গল্পটা ঠিক কোন দিকে এগোচ্ছে বলুন তো? এটা জানার জন্য আমরা এখন শুনব নীল ঘূর্ণির 11 পর্ব। আর দেরি না করে শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা নীল ঘূর্ণির 11 পর্ব। ইনস্টিটিউটে নিজের রুমে বসে কাগজপত্র ঘাঁটছিল বোধিসত্ত্ব। বার্লিনে পড়া পেপারটা নতুন করে সাজাচ্ছে, গোছাচ্ছে, আর একটু বিস্তারিত করছে। কাজে মন বসছে না কিছুতেই। চোরা চিন্তারা উঁকি দিচ্ছে ঘন ঘন। দইতা শেষ পর্যন্ত চাকরিটা নিয়েই নিল। বোধিসত্ত্ব এতবার আপত্তি জানানো সত্ত্বেও কেন এমন করছে দইতা? কি চায় বোধিসত্ত্বর কাছ থেকে? বোধিসত্ত্ব কি দইতার চোখে মূল্যহীন হয়ে গেছে এখন? কিন্তু তাহলে বোধিসত্ত্বর সন্তানকে কেন নষ্ট করল না দইতা? মানসিক চাপ তৈরি করার জন্য, যাতে দইতাকে তাড়াতাড়ি বিয়ে করতে বাধ্য হয় বোধিসত্ত্ব? কোনো অজুহাতেই বোধিসত্ত্বর সাথে সম্পর্কটা না ছিঁড়তে পারে তার জন্য একটা পাকাপাকি বন্ধন তৈরি করতে চাইতে সে? বোধিসত্ত্ব তাকে পরিত্যাগ করবে এমন ভাবনাই বা এলো কেন দইতার? এ কি শুধুই নিরাপত্তাহীনতা, নাকি বোধিসত্ত্বকে অবিশ্বাস? দুটো মানুষের মধ্যে বিশ্বাসের ভিত তখনই গড়ে ওঠে যখন দুজনের মধ্যে সত্যিকারের একটা অন্তরঙ্গতা তৈরি হয়। দইতার সঙ্গে কি বোধিসত্ত্বর সেই অন্তরঙ্গতা নেই? যা আছে তবে কি তার শুধুই শরীর? দুটো অসম নারী পুরুষের কামজ আকর্ষণ? বোধিসত্ত্ব নিজেও কি এখনো সহধর্মিণী হিসেবে ভাবতে পারে দইতাকে? বোধিসত্ত্ব মাথা ঝাঁকালো আপন মনে। সিগারেট ধরিয়েছে একটা। চেয়ার ছেড়ে পায়ে পায়ে জানলায় এসে দাঁড়ালো। পিছনে অনেকটা ফাঁকা জমি। গ্রীষ্মের প্রখর তাপে পুড়ছে বন্ধা পৃথিবী। চোখ বুজে ফেলল বোধিসত্ত্ব। মনকে চোখ ঠেলে লাভ নেই। দইতা এখনো তার চোখে সেই ছাত্রী রয়ে গেছে, অথবা তার প্রৌঢ় জীবনের দিকে ধেয়ে আসা এক প্রমত্ত যৌবন, সেই স্বপ্নে দেখা ধূমকেতু। সম্পর্কের এই ফাঁকিটা ধরা পড়ে গেছে বলেই কি এত ক্ষেপে গেল দইতা? কিন্তু এর জন্য বোধিসত্ত্বকে প্রতি পদে হেয় করে দইতার কি সুখ? আসতে পারি স্যার? বোধিসত্ত্ব চমকে ফিরল। শামীম লহমায় অধ্যাপকের মুখোশ এঁটে নিয়েছে বোধিসত্ত্ব। চেয়ারে এসে বসল। কখন এলে কলকাতায়? এই তো সকালের ট্রেনে। কতদিন থাকবে তো এখন? হ্যাঁ, নেক্সট উইকটা থেকে যাব ভাবছি। সিম্পোজিয়ামটাও অ্যাটেন্ড করব। ঢাকা থেকে আমার আপা আর দুলাভাই এসেছেন ডাক্তার দেখাতে। ওদের সঙ্গে সঙ্গেও একটু থাকতে হবে। আমার পেপারটা পাঠিয়ে দিয়েছি স্যার, ফিজিক্যাল রিভিউতে। গুড, আমার মনে হয় অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আপনার সঙ্গেও কিছু ডিসকাশন ছিল স্যার। আপনি যে অলিক সময়ের কনসেপ্টটা নিয়ে আপনার পেপারে আলোচনা করেছেন, ওটা নিয়েই। হ্যাঁ বলো। ওর
ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটা একটু অন্যভাবে করা যায় না স্যার? মানে আমি ভাবছিলাম। টেবিল থেকে কাগজ টেনে নিয়েছে শামীম, খসখস লিখছে। ঝুঁকে দেখলো বোধিসত্ত্ব, ছোট্ট একটা মন্তব্য করল। একটুক্ষণ ভুরু কুঁচকে রইল শামীম, আবার মনোযোগী হয়েছে কাগজে কলমে। বেল বাজিয়ে চায়ের অর্ডার দিল বোধিসত্ত্ব। ধীরে ধীরে ডুবছে অনন্ত সময়ে, অলিক সময়ে। প্রশ্ন চলছে, উত্তর চলছে, প্রত্যুত্তর চলছে, কখনো গলা চড়ছে, নামছে। হঠাৎ টেবিল থেকে দৃষ্টি উঠল বোধিসত্ত্বর। আটকেছে দরজায়। এক অপরিচিত ভদ্রলোক আড়ষ্ট মুখে দাঁড়িয়ে। পড়াশোনার মাঝে ছন্দপতন ঘটলে বিরক্ত হয় বোধিসত্ত্ব, তবুও স্বভাবসুলভ ভদ্রতা গলায় বলল, বলুন কি ব্যাপার? আপনি কি প্রফেসর মজুমদার? আপনার সঙ্গে একটু দরকার ছিল। ও বলুন। ভদ্রলোক অস্বস্তি ভরা চোখে শামীমকে দেখল একবার, গলা খাঁকারি দিয়ে বলল, দরকারটা পার্সোনাল। শামীম ইঙ্গিত বুঝেছে। এক ঝলক ভদ্রলোককে দেখল, একবার বোধিসত্ত্বকে, তারপর উঠে দাঁড়িয়েছে। আমি তাহলে এখন চলি স্যার। কাল ফ্রাইডে, কাল যদি দুপুরের দিকে একবার আসি। চলে এসো, আমি এর মধ্যে তোমার আর্গুমেন্টটা নিয়ে একটু ভেবে দেখব। শামীম বেরিয়ে যেতেই ভদ্রলোককে ডাকল বোধিসত্ত্ব। প্লিজ বসুন। বলতে বলতেই আগন্তুককে জরিপ করে নিয়েছে বোধিসত্ত্ব। মধ্যবয়স্ক, প্রায় তারই সমবয়সী হবে। ঝকঝকে সম্ভ্রান্ত চেহারা, পরনে দামি শার্ট প্যান্ট, মুখের আদল যেন কেমন চেনা চেনা। ঝটিকে মগজের কম্পিউটার হাতলালো বোধিসত্ত্ব। আদৌ আগে লোকটাকে দেখেছে কি? ভদ্রলোক বসেছে চেয়ারে, তবে কথা বলছে না, কেমন অদ্ভুত স্থির চোখে তাকিয়ে দেখছে বোধিসত্ত্বকে। ঈষৎ অস্বস্তি বোধ করল বোধিসত্ত্ব। অজান্তেই সিগারেটের প্যাকেটটা টানল একবার, অজান্তেই সরিয়ে রাখল। খানিক অধৈর্যভাবেই বলল, হ্যাঁ বলুন, কি বলতে চান? আপনি আমায় চেনেন না, আমার নাম প্রবীর মিত্র। কথাটা বলে একটুক্ষণ থেমে রইল লোকটা, সম্ভবত বোধিসত্ত্বর মুখে কোনো প্রতিক্রিয়া ফোটে কিনা দেখার অপেক্ষায়। তারপর কেটে কেটে স্পষ্ট উচ্চারণে বলল, আমি দইতার বাবা। অপ্রত্যাশিত এই চমকের জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিল না বোধিসত্ত্ব। আমল ঝাঁকুনি খেয়েছে। হতচকিত স্বরে বিড়বিড় করে বলল, ও আচ্ছা আচ্ছা, নমস্কার, বলুন। আপনি কি বলার কিছু রেখেছেন? স্বরটা কি একটু চড়াই উঠেছিল প্রবীরের? অন্তত বোধিসত্ত্বর তো সেরকমই মনে হলো। অকস্মাৎ টের পেল কুলকুল ঘামছে। নিজেকে ধমকালো বোধিসত্ত্ব। আশ্চর্য, সে কি দইতার ধরা পড়ে যাওয়া কিশোর প্রেমিক? লোকটার সামনে কুঁকড়ে থাকার কোনো কারণই নেই। বোধিসত্ত্ব জোর গলায় ভারী কি ভাব আনল, আপনার আসার উদ্দেশ্যটা কিন্তু এখনো জানতে পারিনি। হঠাৎ যেন ছায়া ঘনালো প্রবীরের মুখে। ঝুঁকেছে টেবিলে, সামান্য কাতর স্বরে বলল, আমি শুধু আপনার কাছ থেকে একটা কথাই জানতে এসেছি প্রফেসর। আপনি এত জ্ঞানী মানুষ হয়েও আমার মেয়েটার এই সর্বনাশ করলেন কেন? আপনার ল্যাঙ্গুয়েজটা আপত্তিকর মিস্টার মিত্র। বোধিসত্ত্ব চেয়ারে হেলান দিল, স্বর আরো গম্ভীর। আমি সজ্ঞানে আপনার মেয়ের কোনো ক্ষতি করিনি। আপনার মেয়ে স্ত্রীর মর্যাদা আমার সঙ্গে বাস করছে। স্ত্রীর মর্যাদায়? কিন্তু স্ত্রী হয়ে নয়। এটা একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট।
আমার সঙ্গে আমার স্ত্রীর ডিভোর্সটা হয়ে গেলেই উই উইল গেট ম্যারিড। শুনুন মিস্টার মিত্র, আপনার সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে আমার পরিষ্কার কোনো ধারণা নেই। দয়িতা আমাকে কখনো সেভাবে কিছু বলেনি, আমিও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। আফটার অল, ইটস এ রিলেশন বিটুইন আ ম্যান অ্যান্ড এ ওম্যান। তাদের পরিবার পরিজনরা কখনোই সম্পর্কের ব্যাপারে বিচার্য বিষয় নয়। তবু আমি মোটামুটি অনুমান করে দিতে পারি, যেহেতু আপনি দয়িতার বাবা, আপনি একজন শিক্ষিত স্বচ্ছ মনের মানুষ। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের এই একত্র বসবাস এমন কিছু গর্হিত অপরাধ নয়, এবং বাই ফোর্সও কিছু ঘটেনি, এবং আপনার মেয়েও মাইনর নয়। তবু সমাজের কিছু নিয়ম আছে, ঠুনকো নিয়ম, আমি মানি না। বোধিসত্ত্ব মনে মনে যুক্তিগুলো সাজাতে পেরে স্বস্তি বোধ করছিল। সিগারেট ধরালো একটা, কাঠিটা অ্যাস্ট্রেতে গুজতে গুজতে বলল, আরো নিখুঁতভাবে বলতে গেলে আমরা দুজনই মানি না। শুনেছি আপনার একটা ছেলে আছে, আমার মেয়েরই বয়সী প্রায়, অর্থাৎ আমার মেয়ে আপনার কন্যা সম। এর থেকে অনেক বেশি বয়সের ডিফারেন্স পৃথিবীতে প্রচুর বিয়ে হয়েছে, এবং তার মধ্যে প্রচুর হ্যাপি ম্যারেজও আছে। শেষ কথাটা বলতে গিয়ে একটু বুঝি গলা কেঁপে গেল বোধিসত্ত্বর। আবার গলা কঠিন করে বলল, তাছাড়া আমি তো বয়স গোপন করিনি। আপনার মেয়ে সব জেনে শুনেই এই লোকটাকে পছন্দ করেছে। প্রবীর 2-1 সেকেন্ড চুপ, তারপর বলল, জানতাম জানতাম আপনি এই কথাগুলোই বলবেন। ইনফ্যাক্ট এ জন্যই আমি আগে আপনার কাছে আসিনি। আজ কেন যে, আফটার অল আমি তো বাবা, মেয়েটাকে বুকে করে মানুষ করেছি, আমি ভুলতে পারি না। আপনি বুকে হাত দিয়ে বলুন তো প্রফেসর, আপনি ন্যায় কাজ করেছেন? আমি বিবেকের কাছে কোনো অন্যায় করিনি। আপনার মেয়ে যেভাবে আমার জন্য পাগল হয়ে উঠেছিল, ওকে ফিরিয়ে দেওয়াটাই অন্যায় হতো। আর অসম বয়সের কোনো মেয়েকে ভালোবাসাটা অন্যায় নয়। বিবেক? আপনি বিবেক দেখাচ্ছেন? আমার ফ্যামিলিটা যে শ্যাটার্ড হয়ে গেল, তা নিয়ে আপনার বিবেক কিছু বলে না? মুনিয়া, দয়িতাকে নিয়ে কত আশা ছিল আমাদের, স্বপ্ন ছিল, ওনলি ফর ইউ। আপনি কি জানেন, শুধু আপনার জন্যই আমার স্ত্রী আজ একজন পার্মানেন্ট হিস্টেরিয়া পেশেন্ট। আমার মেয়েকে নিয়ে চারদিকে হাসাহাসি হয়, আমি প্রাণে পণে কান বন্ধ করে রাখি। স্টিল আমার মেয়ের পড়াশোনা ঘুচে গেল, কেরিয়ার নষ্ট হয়ে গেল। কোনো কারণে হয়তো আমার মেয়ের আপনার উপর দুর্বলতা জেগেছিল, তারই সুযোগ নিয়ে আপনি আমার সরল মেয়েটাকে সিডিউস করলেন। আপনার বিবেক কি এসব কিছুই দেখে না? দরজায় টাইপিস্ট ব্রোজেন উঁকি ঝুঁকি দিচ্ছে, পিছনে আর একজন কে যেন। বোধিসত্ত্বর সঙ্গে চোখাচোখি হতেই সরে গেল। বোধিসত্ত্ব জপ করে জ্বলে উঠল। আপনি কি আমার বিবেক জাগাতে এসছেন? আমার এত স্পর্ধা কোথায়? আপনি দেশ বরেণ্য ব্যক্তি, কিংবা বলতে পারেন জগৎ বরেণ্য। আপনাদেরও বিবেক অন্য ধাতুর। চাইলে নিজের বউকে ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে অন্য একটা মেয়েকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন। হোক না সে মেয়ে আপনার নিজের মেয়ের থেকে ছোট, আপনাদের সবই মানায়, আপনাদের বিবেকের সবই মানে।
মহৎ লোকেদের স্খলন তো তাদের মহত্বেরই লক্ষণ। আপনাদের প্রতিভাই আপনাদের যা খুশি করার লাইসেন্স দিয়ে দিয়েছে। সমাজের থেকে অনেক উঁচু স্তরের মানুষ আপনারা। মাফ করবেন, আপনাকে ডিস্টার্ব করে দিয়ে গেলাম। আপনার মেয়ে নেই, থাকলেও হয়তো বুঝতেন না। এই ধরনের ঘটনা আমাদের মতো ঘরোয়া মধ্যবিত্তদের কোথায় গিয়ে লাগে? বোধিসত্ত্ব জোরালো গড়ায় আর কিছু বলতে পারল না। মিনমিনে স্বরে বলল, আপনি কিন্তু ওভার ইমোশনাল হয়ে পড়েছেন মিস্টার মিত্র। বি রিজনেবল। আমি আপনার মেয়ের কোনো ক্ষতি করিনি। আর ক্ষতি, আপনি যদি আরেকজন কাউকে পেয়ে আজ বাদে কাল ওকেও তাড়িয়ে দেন, ওর ইহকাল পরকাল এমনিই ঝরঝরে হয়ে গেছে। প্রবীর দরজায় গিয়েও কি ভেবে ঘুরে দাঁড়ালো। সরাসরি বোধিসত্ত্ব চোখে চোখ রেখে বলল, আমার মেয়ের ফিউচার কি হবে আমি জানি না, তাতে আমার কিছু যায় আসেও না। প্রতিটি মানুষই তার কৃতকর্মের ফল ভোগ করে। আমার মেয়েও করবে, আপনিও। প্রবীর চলে গেছে অনেকক্ষণ। একের পর এক সিগারেট ধরাচ্ছে বোধিসত্ত্ব, নেভাচ্ছে আবার ধরাচ্ছে। কপালের দুপাশের রগ দুটো দপদপ করছে। মস্তিষ্কের কোষে অসহ্য জ্বালা, তীব্র অপমান বিষ্ঠার মতো লেগে আছে গায়ে গায়ে। এত কথা তাকে শুনতে হলো দইতার জন্য? কেন প্রবীর নামের লোকটাকে আগেই বেয়ালা ডেকে ঘাড় ধরে বের করে দিল না বোধিসত্ত্ব? পাতলা পার্টিশনের ওপারে অফিসের লোকদের বসার জায়গা, নির্ঘাত ওখানেও সব কথা শোনা গেছে। ছি ছি, কোথায় রইল বোধিসত্ত্বর মান সম্মান? চুলোয় যাক সব। ভর দুপুরে বাড়ি ফিরে এলো বোধিসত্ত্ব। শূন্য ফ্ল্যাটে দাপাচ্ছে, গজরাচ্ছে। প্রবীরের কথায় দইতার কোনো হাত নেই, এ কথা সুস্থ মাথায় ভাবতে রাজি নয় সে। চক্রান্ত, চক্রান্ত, এ সবই দইতার হীন চক্রান্ত। আজকের এই পরিস্থিতির জন্য দইতাই তো দায়ী। কে তাকে বিয়ে ভেঙে বোধিসত্ত্বর কাছে ল্যাল ল্যাল করে ছুটে আসতে বলেছিল? বোধিসত্ত্ব শান্তির সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিল কে? দইতা, দইতাই। এখন এই দইতাই তাকে টেনে আরো পাকে নামাচ্ছে। বিনিময় যদি দইতার নিঃশর্ত অনুগত্যটুকুও পেত বোধিসত্ত্ব। রাখির রূপ যৌবন না থাক, ওইটুকু তো ছিল। আর খিদের মুখে ওই দুটো নারী শরীরে কতটুকুই বা তফাৎ। জামা কাপড় না বদলেই বোধিসত্ত্ব শুয়ে পড়ল বিছানায়। মাথা ছিঁড়ে যাচ্ছে। একটু চা খেলে ভালো হতো। কে দেবে চা করে? বাথরুমে গিয়ে হরাস হরাস জল ঢালতে ইচ্ছা করছে গায়ে। শরীর যদি একটু জুড়োয়, কে গুছিয়ে দিয়ে আসবে তোয়ালে, চপ্পল, পাজামা? যার কাছ থেকে এই সামান্য সেবা পাওয়ার কথা, তিনি তো এখন আপন ভুবনে বিভোর। তখনই বোধিসত্ত্বর দুচোখের পাতা জুড়ে হঠাৎ রাখি রাখি রাখি। কি নিস্তরঙ্গ নিরুদ্বিগ্ন জীবনটাই না ছিল। অসামান্য নিপুণতায় সংসার ভরিয়ে রেখেছিল রাখি। স্বচ্ছন্দ বাতাস হয়ে মিশেছিল ঘরের আনাজ কানাচে। তার জায়গায় ওই অবুঝ জেদি দইতা। হায় ঈশ্বর! বোধিসত্ত্বর জন্য প্রবীর মিত্রের মেয়ে নাকি পড়াশোনা খুঁজে গেল। দইতার জন্য বোধিসত্ত্বর একমাত্র সন্তানের কেরিয়ার নষ্ট হয়নি? এসব ক্ষতির হিসাব কে রাখে? বাইরে এখনো এক তপ্ত রুক্ষ দুপুর। মাঝ আকাশে অতিকায় হাইড্রোজেন গোলার নিউক্লিয়ার ফিউশন নিষ্ঠুর তাপ ছড়াচ্ছে। পৃথিবীর সিলিকেট স্তরে প্রতিফলিত হচ্ছে, বিকিরিত হচ্ছে সেই তীব্র উত্তাপ। ভেতরটা জ্বলে যাচ্ছিল বোধিসত্ত্বর। অনুশোচনায়, অচেনা কষ্ট। ছটফট করতে করতে উঠে পড়ল।
ফ্ল্যাট বন্ধ করে নিচে নেমে এসেছে। কার স্পেসে ঝিমোচ্ছে গাড়ি। বাড়ি পৌঁছেই ড্রাইভারকে ছেড়ে দিয়েছিল। নিজেরও স্টিয়ারিং ধরতে ইচ্ছা করছে না। হনহনিয়ে কম্পাউন্ডের বাইরে এসে বোধিসত্ত্ব দাঁড়ালো ক্ষণিক। দ্বিধা সংকোচ কাটিয়ে বিজন রাস্তা থেকে একটা ট্যাক্সি ধরেছে। ভিআইপি রোড ধরে ছুটছে ট্যাক্সি বারাসতের পথে। সচেতন মন্থর পায়ে সিঁড়ি দিয়ে নামলো রাখি। একতলার বৈঠকখানা ঢোকার মুখে এক পলক বুঝি থেমেছিল। পর মুহূর্তে নিজেকে শক্ত করে নিয়ে চৌকার টিঙল। ভাবলেশীন স্বরে বলল, তুমি হঠাৎ? বৈঠকখানার জানলা সব বন্ধ এখন। ছায়া ছায়া ঘরে সোফায় বসে সিগারেট খাচ্ছিল বোধিসত্ত্ব, মাথা ঝুঁকিয়ে। ধর্মরিয়ে মুখ তুলেছে। জ্বলন্ত সিগারেট নিভিয়ে দিয়ে ঘর ঘরে গলায় বলল, ইলাম। শুধু এই শব্দটুকু শোনার জন্য কত যুগ অপেক্ষা করেছে রাখি। তবু এই মুহূর্তে শব্দটা যেন কোনো অভিঘাত সৃষ্টি করতে পারল না, বরং কেমন যেন কেজো শোনালো। রাখির কানের ভুল, নাকি রাখির মন পাথর হয়ে গেছে? বোধিসত্ত্ব দেখছে রাখিকে। আধো অন্ধকারে চাহনিটাকে পরিষ্কার পড়তে পারছিল না রাখি। ওই দৃষ্টি এড়াতেই বুঝি জানলা খুলে দিয়ে বসল। আলো বাড়ল সামান্য, স্বস্তিও বাড়ল একটু। প্রায় স্বাভাবিক স্বরেই রাখি বলল, অফিস থেকে আসছো? হ্যাঁ, মানে না, মানে বাড়ি থেকেই আসছি। চা খাবে? থাক, তোমায় কষ্ট করতে হবে না। আমি কেন কষ্ট করব? এ বাড়িতে কাজের লোকরাই চা করে। ও, তাহলে বলো। অন্দরে নির্দেশ দিয়ে ফিরে এসে বসল রাখি, খানিক তফাতে। একটুক্ষণ দুজনেই চুপ। নৈশব্দের চাপ বাড়ছে ক্রমশ। বোধিসত্ত্বই বরফ ভাঙল। বাড়িটা এত সাইলেন্ট কেন? কেউ নেই? আর কাকে আশা করছে বোধিসত্ত্ব? বাবুয়াকে? রন্টু মিত্রাদের? মিত্রা অবশ্য সত্যিই নেই। গরমের ছুটি পড়তেই ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি গেছে। রন্টু কোর্ট থেকে এখনো ফেরেনি। বাবুয়া ইদানিং দুপুরে বাড়ি থাকে না, আজও বেরিয়েছে রোজকার মতো। কিন্তু বোধিসত্ত্বকে কেন এত খবর দিতে যাবে রাখি? নিরস গলায় বলল, তুমি নিশ্চয়ই কাগজপত্র সব পেয়ে গেছো। আমি কিন্তু অনেক দিন সই সাবুত করে পাঠিয়ে দিয়েছি। না না, আমি সেজন্য আসিনি। জাস্ট তোমরা কেমন আছো দেখতে। আই মিন এমনি। রাখির বিশ্বাস হলো না। অমর মুখ কালো করে তাদের দেখতে এসেছে বোধিসত্ত্ব, বিদেয় করা বউ ছেলেকে। তাও যদি না সে মানুষটাকে হাড়ে মজ্জায় চিনত। যেটুকু চেনার বাকি ছিল তাও তো চিনিয়ে দিয়েছে, নির্ঘাত বিবেকের তাড়নায়। বিবেক নয়, অহং। এতটুকু না কেঁদে রাখি ডিভোর্স দিয়ে দিচ্ছে, খোরপোশ প্রত্যাখ্যান করছে, ভাইকে বারবার পাঠিয়েও বাবুয়াকে কবজা করতে পারল না বোধিসত্ত্ব। মানি লোকের মানে তো লাগবেই। রাখি স্থির চোখে তাকালো। কেস কবে নাগাদ কোর্টে উঠছে? ঠিক জানি না, লয়ারকে জিজ্ঞেস করতে হবে। আমার নিশ্চয়ই কোর্টে যাওয়ার দরকার নেই। বোধিসত্ত্ব উত্তর না দিয়ে চুপ মরে গেল। ভাবছে কি যেন। সিগারেট ধরালো আর একটা। তামাকের ধোঁয়া পাক খাচ্ছে ফ্যানের হাওয়ায়। গন্ধটা তবু রয়ে যায় বাতাসে, উগ্র কটু ঘ্রাণ। হঠাৎই বোধিসত্ত্ব বলে উঠল,
একটা কথা জিজ্ঞাসা করব? রাখি ভুরু জড়ো করল। তুমি কি এখনো আমার উপর মানে? বিশ্বাস করো, তখনকার পরিস্থিতির উপর আমার কোনো কন্ট্রোল ছিল না। রাদার আমি নিজেই পরিস্থিতির শিকার। আমি কখনো তোমায় অপমান করতে চাইনি। আমি চেয়েছিলাম ব্যাপারটা একটা সম্মানজনক সমাধান হোক, উইদাউট হার্টিং এনিওয়ান। কি বলতে চাই বোধিসত্ত্ব? দুজন মেয়ে মানুষ নিয়ে একসঙ্গে ঘর করার ইচ্ছা ছিল নাকি? রাখি সেটা বাধ্য স্ত্রীর মতো মেনে নিলে সম্মানজনক সমাধান হয়ে যেত। ইট কাঠ পাথরের মতো রাখি জীবনযাপন করেছে ঠিকই, কিন্তু সত্যি সত্যি সে তো আর ইট কাঠ পাথর হয়ে যায়নি। বোধিসত্ত্ব কি ভুলে গেছে সেই রাতে রাখিকে সে কি কি কথা বলেছিল? রাখি সোজাসুজি তাকালো। হঠাৎ এসব কথা বলছো কেন? ওঠা উচিত নয়, আমি জানি। যাকে ছাড়ো। তুমি এখন আছো কেমন? কেমন থাকবো বলে তুমি আশা করেছিলে? সহসা বুক মুচড়ে ওঠা কান্নাটা হাসি হয়ে ঠিকরে এলো রাখির গলা থেকে। ভালো আছি, খুব ভালো আছি। রন্টু আমায় মাথায় করে রেখেছে। হ্যাঁ, রন্টু তোমায় খুব রেসপেক্ট করে। রাখি মনে মনে বলল, করেই তো। রন্টু তো চেয়েছিল কোর্টে দাঁড়িয়ে তোমায় লেজে গোবরে করতে। নেহাত এই বয়সে লোক হাসাতে চায়নি বলেই না রন্টু জোর করে আটকেছি। চা এসে গেছে, সঙ্গে হালকা জলখাবার, ফ্রেঞ্চ টোস্ট, সন্দেশ। রাখি সেরকমটাই বলে এসেছিল ভেতরে। বোধিসত্ত্ব আমতা আমতা করে বলল, আহা, এসব আবার কেন? শুধু চা হলেই তো হতো। এত তিক্ততার মধ্যেও সত্যি কথাটা বেরিয়ে এলো রাখির মুখ থেকে। তোমার খিদে পেয়েছে, আমি মুখ দেখেই বুঝতে পেরেছি। বুঝি ঈষৎ চমকালো বোধিসত্ত্ব। মাথা নামিয়ে চায়ের কাপ প্লেট তুলে নিয়েছে হাতে। অস্পষ্ট স্বরে বলল, ফিউচার নিয়ে কিছু ভেবেছো? কার ফিউচার? তোমার। আপাতত তো এখানেই আছি। বাবু আর একটা চাকরির কথা চলছে, হয়ে গেলে তখন হয়তো বাবু আমায় অন্য বাড়ি নিয়ে যাবে। বাবু আর সত্যি আর পড়াশোনা করবে না? তুমি ওকে বোঝাও। রাখি সঙ্গে সঙ্গে কথাটার জবাব দিল না। ছেলেকে সে কম বোঝায়নি। রন্টু প্রচুর রাগারাগি করেছে, কিন্তু বাবুয়া অনড়। হয়তো বোধিসত্ত্ব ছেলে বলেই এত একরোখা হয়েছে বাবুয়া। একটু চুপ থেকে রাখি শীতল স্বরে বলল, যে ছেলেকে 21 বছর বয়সে মায়ের দায়িত্ব নিতে হয় তার আর পড়াশোনার বিলাসিতা সাজে না। এ তো অন্যায় জেদ। তোমরা দুজনেই তোমাদের গো ধরে থাকবে? থাক, ন্যায় অন্যায় কথা তোমার মুখে নাই বা শুনলাম। আমাদের মতো সামান্য মানুষদের নিয়ে চিন্তা করছো কেন? তোমার কথা বলো, আছো কেমন? জানি না। সে কি, এর মধ্যেই ইন্টেলেক্টের ক্ষুধা মিটে গেল? তুমি এখন টিজ করবে আমি জানি। সত্যি আমি কি করব বুঝতে পারছি না। আই নিড ইয়োর সাজেশন। আমার? রাখি প্রচন্ড অবাক। ক্ষোভ অভিমান ছাপিয়ে কৌতূহল জাগছে। বোধিসত্ত্ব কি তবে চোখ ফুটল? রাখির কাছে ফিরতে চায়? বুকে ঢেকির পার পড়ছে, তবুও যথাসম্ভব নির্লিপ্ত স্বর রেখে বলল, কি হয়েছে? আমার সমস্যাটা একমাত্র তুমিই বুঝতে পারবে।
ও এত ছেলে মানুষ, ম্যাচুরিটি আসেনি, সাংসারিক সেন্সও সেভাবে গ্রো করেনি। আমি যে এখন ওকে নিয়ে কি করি জানো, এর মধ্যে আবারও প্রেগনেন্ট হয়ে বসে আছে। কতবার করে বললাম নষ্ট করে দাও, এত অ্যাডামেন্ট মেয়ে। রাখি সম্পূর্ণ বোবা হয়ে গেল। এই মানুষটা দেবতা না দানব? অসংকোচে এই কথা সে তার সামনে উচ্চারণ করে কি করে? সহসা যেন মনশ্চক্ষে দইটাকে দেখতে পেল রাখি। এই মুহূর্তে আর ঈর্ষা নয়, কেমন যেন করুণা জাগছে মেয়েটার ওপর। ওই মেয়েটার কাছেও আপন ভোলা বিজ্ঞানীর আত্মসর্বস্ব ক্রূর রূপটা ধরা পড়ে গেছে মাত্র কয়েক মাসের মধ্যেই। বেচারা। রাখি ভার গলায় বলল, কেন বাচ্চা নষ্ট করবে? শুধু প্রেম করেই দইতা করা শেষ হয়ে গেল তোমার? কিন্তু এই বয়সে, তাছাড়া তুমি তো জানো ওসব ঝামেলা টামেলা আমার পোষায় না। আমার হাতে এখন কত কাজ, সো মেনি থিংস টু ডু। বুলি কপছিও না। সত্যি করে বলো তো তুমি কি চাও? তুমি কি এক্সপেক্ট করছো আমি মেয়েটাকে গিয়ে বোঝাবো যাতে সে বাচ্চাটাকে নষ্ট করে ফেলে? আশ্চর্য। না, মানে আমি সত্যি খুব অশান্তির মধ্যে আছি। এ তো তোমারই ডেকে আনা অশান্তি। নিজের পাতা ফাঁদে নিজেই পড়েছ। এখন আকুপাকু করলে চলবে কেন? খানিকক্ষণ পাথরের মতো বসে ধীরে ধীরে উঠে দাঁড়ালো বোধিসত্ত্ব। দীর্ঘশ্বাসের মতো হাঁটছে। দরজার কাছে গিয়ে দাঁড়ালো। নিচু গলায় বলল, আমি কি মাঝে মাঝে তোমার কাছে আসতে পারি রাখি? তুমি যেমন খুশি বিহেভ করো, যত খুশি অপমান করো, তবু। না, কখনো না। আমার ছেলে যাকে ঘৃণা করে এমন মানুষের মুখ আমি দেখতে চাই না। বোধিসত্ত্ব ঘাড় নিচু করে বেরিয়ে যাচ্ছে। কি রুগ্ন লাগছে লোকটাকে। 7 বুড়োর 1 বুড়ো বলে মনে হচ্ছে। এত চেহারা খারাপ হয়ে গেল। মেয়েটা কি একটুও যত্ন আত্তি করে না? হাউ হাউ করে কেঁদে ফেলল রাখি। বোধিসত্ত্ব ঘর ছাড়ার পর এই প্রথম মানুষটাকে প্রাণ ভরে কথা শোনানোর সুপ্ত বাসনা চরিতার্থ হয়েছে আজ। তবু হৃদয়ে এতটুকু জয়ের উল্লাস নেই। জমে থাকা রাগ অভিমান যন্ত্রণা গলে গলে পড়ছে দুচোখ বেয়ে। এখনো বোধিসত্ত্ব এই পৃথিবীতে তাকেই একমাত্র আপন ভাবে, শুধু তার কাছেই মনের কথা বলতে ছুটে আসে। কেন কেন কেন? এক গাঢ় অবসন্নতা গ্রাস করে ফেলেছে বোধিসত্ত্বকে। বারাসত থেকে ফিরে কিছুক্ষণ মরার মতো শুয়েছিল বিছানায়। তারপর উঠে স্টাডি রুমে ঢুকেছে। সামনে নিথর কম্পিউটার, বই কাগজের স্তূপ। বসে আছে তো বসেই আছে। দৃষ্টি শূন্য, মগজ ফাঁকা, বয়ে যাচ্ছে সময়। দইতা ফিরল অফিস থেকে। ঘরে কাজকর্ম সারছে, রান্নাবান্না করল, কালো কফি দিয়ে গেল বোধিসত্ত্বকে। কথাও বলল টুকটাক। কিন্তু বোধিসত্ত্ব যেন বোধিসত্ত্বতেই নেই আজ। দইতার কথার উত্তরে হু হাঁ করল শুধু। রাত বাড়ছে। নীরবে খাওয়া দাওয়া সারল বোধিসত্ত্ব। ইদানিং দুজনের কথাবার্তা কমই হয়। দইতাও সেভাবে লক্ষ্য করেনি বোধিসত্ত্বকে। কথা বাড়ালেই যেখানে বাদানুবাদ হয় সেখানে নীরবতাই অনেক স্বস্তির। বেসিনে হাত ধুয়ে বোধিসত্ত্ব আর ঘরে গেল না। ব্যালকনিতে এসে বসেছে। সিগারেট ধরালো। বাতাস এখনো ঠান্ডা হয়নি। ছোট ছোট ঝাপটায় জ্বালা জ্বালা করছে গা। দূরে বাড়িঘরের আলোর দিকে তাকিয়ে আছে বোধিসত্ত্ব।
অনেকটা নিচু দিয়ে একটা প্লেন উড়ে গেল। বোধিসত্ত্বর বুক বেয়ে একটা লম্বা শ্বাস গড়িয়ে এলো। অনুচ্চ স্বরে ডাকল, দইতা। বলছো কিছু? হ্যাঁ, শোনো একটু। ব্যালকনির দরজায় এলো দইতা। ব্যালকনির ছোট্ট দোলনাটায় হাতের ইশারায় দেখালো বোধিসত্ত্ব, বসো, কথা আছে। খুব জরুরি কথা? সময় লাগবে? হুঁ। তাহলে 1 সেকেন্ড ওয়েট করো, আমি ভিটামিনটা খেয়ে আসি। খেয়ে উঠেই খাওয়ার কথা, কালও খেতে ভুলে গেছি। ছোট্ট একটা পিন ফুটলো বোধিসত্ত্বর বুকে। ইচ্ছা করেই কি এ সময় ভিটামিনের কথাটা তুলল দইতা? নিজে নিজে ডাক্তার দেখায়, শরীর স্বাস্থ্য এখন ঠিক রাখার জন্য তাকে ওষুধ দেয়া হয়েছে। সচেতনভাবেই ট্যাবলেটের স্ট্রিপগুলো ড্রেসিং টেবিলে ছড়িয়ে রাখে, যেন প্রতি পলে বোধিসত্ত্বকে মনে করিয়ে দিতে চায় কত দায়িত্ব জ্ঞানহীন সে। মানুষ যে কত বিচিত্রভাবে ঘনিষ্ঠজনকে আহত করতে পারে, বোধিসত্ত্ব কি করে প্রমাণ করবে সে হৃদয়হীন নয়? প্রমাণ করার দায়ও কি আছে বোধিসত্ত্বর? ওষুধ খেয়ে এসে দোলনায় বসেছে দইতা, দুলছেও যেন মৃদু মৃদু। বোধিসত্ত্ব স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করল, তোমার অফিস চলছে কেমন? মন্দ কি? কাজটা ভালো লাগছে? ঠিকই আছে, ট্রেনিং পিরিয়ড তো, খাটাচ্ছে খুব। অফিসে জানিয়েছো তুমি প্রেগনেন্ট? জানাবো, আর কটা দিন যাক। পরে ছুটি টুটি পেতে কোনো প্রবলেম হবে না তো? দেখি কি হয়, পরের কথা পরে ভাববো। তোমার এক্সপেক্টেড ডেট কবে? 26 নভেম্বর। ও, তাহলে তো অনেকটাই দেরি আছে। এই অফিসে তোমায় স্যালারি ট্যালারি তো ভালোই দেবে, তাই না? হঠাৎ এসব প্রশ্ন? ঠিক কি জানতে চাইছো বলো তো? বোধিসত্ত্ব একটুক্ষণ নীরব, তারপর জোর করে হাসি ফুটিয়েছে মুখে। শোনো, তোমায় কতকগুলো প্র্যাকটিক্যাল কথা বলি রিগার্ডিং মাই ওয়ার্ক। তোমার নিশ্চয়ই মনে আছে, তোমাকে বলেছিলাম প্রফেসর রিডসন আমায় লেটেস্ট কাজটা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন। উনি আমাকে একটা অফারও দিয়েছিলেন টু জয়েন হাইডেলবার্গ ইউনিভার্সিটি। সঙ্গে সঙ্গে প্রপোজালটা অ্যাকসেপ্ট করিনি, কিন্তু কথাটা কদিন ধরে ভাবছি খুব। এখানে ইন্ডিয়ায় আমার কাজের প্রোগ্রেস মোটেই স্মুথ নয়। ওখানে গেলে আমি বেশ কয়েকজন সমমনস্ক বিজ্ঞানী পাব। উই ক্যান ওয়ার্ক টুগেদার, কন্টিনিউয়াসলি মত বিনিময় করতে পারবো। বেশ কয়েকটা অবজারভেটরি থেকে স্টেডি ফ্লো অফ ডেটা থাকবে। গবেষণার ছোটোখাটো কাজগুলো এবং বাধাগুলো পেরিয়ে যেতে আমার অনেক সুবিধা হবে। তুমি কি চলে যেতে চাইছো? মনে হচ্ছে যেতেই হবে। তুমি তো জানো দইতা, আমার লাইফের একটাই মিশন, সৃষ্টির রহস্য জানা, বোঝা, মানুষকে তা জানানো। আমাদের জীবনের স্প্যানটা এত ছোট, এতগুলো বছর চলে গেছে, আর কতদিনই বা বাঁচব? বেশ তো, যাও না। কিন্তু তুমি তুমি কি আমাকে সঙ্গে নিয়ে যেতে চাও না? ইচ্ছা হলে যেতে পারো, তবে আমি তোমায় ফোর্স করব না। তুমি এ ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। তুমি যদি এখানে থেকে যেতে চাও, আমি তোমার সব রকম বন্দোবস্ত করে দেব। টাকা পাঠাবো রেগুলার তোমার জন্য, যে আসছে তার জন্য। দইতার চোখ এতক্ষণ বোধিসত্ত্বে স্থির ছিল। সহসা দৃষ্টি ঘুরে গেছে ব্যালকনির বাইরে।
হিম গলায় বলল, তোমার অসীম মহানুভবতা। ওভাবে বলছো কেন? তোমার দায়িত্ব যখন নিয়েছি, এটা তো আমার কর্তব্য। তুমি তোমার বাপের বাড়িতে গিয়েও থাকতে পারো। বাপের বাড়ি? আমার তো কোনো বাপের বাড়ি নেই। এ তোমার অভিমানের কথা। তারা তোমার জন্য এখনো খুবই কনসার্ন। তাই নাকি? তোমার বাবা আজ আমার অফিসে এসেছিলেন। বাবা? হ্যাঁ, তুমি ওখানে গেলে তারা খুশি হবেন। বলেই নিজেকে সংশোধন করে নিল বোধিসত্ত্ব। মানে মেয়েরা তো এ সময় বাপের বাড়িতে গিয়েই থাকে। তুমি ভাবো না, আমি নিয়মিত তোমার খোঁজ খবর নেব। দইতা শেষ কথাটা যেন শুনতেই পেল না। তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল, বাবা তোমায় বলল আমি ওখানে গিয়ে থাকলে তারা খুশি হবে? না না, তা নয়। তবে আমার মনে হলো, মানব চরিত্র আমি যদি একটু আধটু বুঝি দৈত্যা, তোমাকে একবার চোখের দেখা দেখলে তাদের রাগ অভিমান সব ধুয়ে যাবে। দইতা এক লহমা নিষ্পলক। পরক্ষণেই হাসতে শুরু করেছে। হাসছে হাসছে, খিলখিল হাসিতে লুটিয়ে পড়ছে। কিশোরীর চপল হাসি ক্রমশ বদলে যাচ্ছে উন্মাদিনীর খলখলে। একসময় বুঝি হাসি শান্ত হলো। লাল হয়ে গেছে দইতার মুখ, হাঁপাচ্ছে। আমার একটা কথার জবাব দিতে পারবে? তোমার এখনো ডিভোর্স না হওয়া বউ তোমাকে এত বছর ধরে সহ্য করেছিল কি করে? বাক্যটা শীষের গুলির মতো কানে বিঁধে গেল বোধিসত্ত্বর। কি তীব্র মর্মভীবী দৃষ্টি হানছে দইতা, যেন লেজার বিমে পুড়িয়ে দিচ্ছে বোধিসত্ত্বর হাড় পাঁজর। ওইটুকুর মেয়ের চোখে চোখ রাখতে পারল না বোধিসত্ত্ব। মাথা নামিয়ে বসে আছে বিমূঢ়। দইতা চলে গেল ঘরে, ঈষৎ স্খলিত পায়ে। একটু পরে ক্ষীণ একটা শব্দ কানে এলো বোধিসত্ত্বর। কাঁদছে কি দইতা? উঠে দেখতে বোধিসত্ত্বর সাহস হলো না। মাঝরাত গড়িয়ে গেছে বহুক্ষণ। হাওয়া বইছে মৃদু মৃদু। পৃথিবী এখন অনেক শীতল। চাঁদ উঠেছিল, ডুবে গেছে। লবণ হ্রদের পদবাতিরা ঝিমোচ্ছে এখন। নিশাচর পাখিরা ডেকে উঠছে হঠাৎ হঠাৎ অনেকটা দূর থেকে। অন্ধকারে কৃষ্ণচূড়ার ফুল জ্বলছিল ধিকি ধিকি, কালচে আগুনের মতো। বোধিসত্ত্ব স্টাডি রুমে, ইজি চেয়ারে। ভারী চোখের পাতা বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, চমকে চমকে খুলে যায়। ছেঁড়া ছেঁড়া তন্দ্রায় ধূমকেতুর স্বপ্নটা আসছে ঘুরে ফিরে। সেই ধূমকেতু যে আছড়ে পড়েছিল নক্ষত্রের গায়ে। কি প্রবল বিস্ফোরণ! তালা লেগে যাচ্ছে কানে, মাথা ঝিমঝিম করছে। ইজি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বোধিসত্ত্ব। অন্ধকার হাতড়ে হাতড়ে পায়ে পায়ে বাথরুমে। আলো জ্বালল, মুখ ধুচ্ছে আয়নায়। সে তো সেই একই মানুষ আছে, তবুও তাকে অন্যরকম ভাবে কেন দইতা? অতবার আঁখি কেন তারা তাকে দেবতা ভেবেছিল? কেনই বা সে এখন দানব তাদের চোখে? সে তো নিছকই এক ইন্দ্রিয় পরায়ণ রিপুতাড়িত সাধারণ মানুষ। তাকে অন্য কিছু কল্পনা করে কেন এরা কষ্ট পায়? বাথরুম থেকে বেরিয়ে শোয়ার ঘরের দরজায় থামল বোধিসত্ত্ব। দরজা ভেজানো, খুলল নিঃশব্দে। নিয়মিত নিঃশ্বাসের শব্দ এক টানা উঠছে পড়ছে। বোধিসত্ত্বকে জাগিয়ে রেখে কি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে দইতা। আলো জ্বালবে কি বোধিসত্ত্ব? ছিঁড়ে খুঁড়ে দেবে সুখনিদ্রা? ওই যৌবন মুখ ফিরিয়ে নিয়েছে, তবুও যদি আর একবার।
না, আর না। বোধিসত্ত্ব চলেই যাবে, জাগতিক মোহ মায়া ত্যাগ করে নিজস্ব মহাজগতের সন্ধানে। কাজই তার বন্ধন, কাজই তার মুক্তি। এতক্ষণে বুঝি শান্ত হয়েছে চিত্ত। বোধিসত্ত্ব ফিরেছে স্টাডি রুমে, ইজি চেয়ারে শরীর ছেড়ে দিল। অন্ধকারের কণায় পরিব্যাপ্ত হচ্ছে ক্রমশ, ছেয়ে ফেলছে চরাচর। বোধিসত্ত্বর চোখে ঘুম নামছে, গভীর ঘুম। সকালে একটু দেরি করেই ঘুম ভাঙল বোধিসত্ত্বর। চোখ খুলতেই বুকটা ধক করে উঠল। ফ্ল্যাটটা এত ভয়ঙ্কর নিঝুম লাগে কেন? বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছিটকে ড্রয়িং রুমে বেরিয়ে এলো বোধিসত্ত্ব। শোয়ার ঘরে চোখ চালালো, উঁকি দিল বাথরুমে, রান্নাঘরে। না, দইটা কোথাও নেই। হায় গো নয়ন আমার, নয়ন আমার মরে দুরাশায় গো, চেয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে, চেয়ে থাকি যে ঘরে ওই প্রদীপ চলে, তার ঠিকানা কেউ না বলে, বসে থাকি, বসে থাকি পথে নিরালায় গো, চিররাতের পাথার পাড়ে, হায় গো ব্যথায় কথা যায় ডুবে, যায় যায় গো।